নমস্কার বন্ধুরা, সিলেট পরীক্ষার বাংলা ক্লাসে আবার আপনাদের স্বাগতম জানাই। তো দেখুন, আমরা আজকে আবারও ডিসকাস করব প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন নিয়ে। তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন যত বেশি সলভ করবেন তত আপনাদের পরীক্ষার জন্য যথেষ্ট লাভবান হবে, তত আপনাদের প্র্যাকটিস ভালো হবে, আপনাদের পরীক্ষায় মার্ক ভালো আসবে। এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে কী কী ধরনের প্রশ্ন এসেছিল সেটা যদি জানা থাকে, তো আপকামিং দিনে কী ধরনের প্রশ্ন আপনার আসতে চলেছে সেটাও আপনি একটা অনুমান করতে পারবেন। তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে 2022 জানুয়ারি মাসে যে আমাদের অনলাইন পরীক্ষা হয়েছিল, সেই অনলাইন পরীক্ষার কোয়েশ্চন পেপার আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য। ঠিক আছে, তো এই ক্লাসের পিডিএফটাও আপনারা পেয়ে যাবেন। সবটি ক্লাসের পিডিএফ আমরা প্রোভাইড করে থাকি। তো পিডিএফগুলো কোথায় পাবেন অবশ্যই আমরা বলে দেবো আপনাদের ক্লাসের মধ্যে, সুতরাং টেনশন করবেন না। সুতরাং ক্লাসটাকে আগে ভালো মতো দেখতে থাকুন। তো দেখুন, এখানে আমাদের প্যাসেজ থাকছে, তারপর আমাদের কবিতা আছে। তো প্যাসেজ এবং কবিতা নিয়ে আজকে আমরা ডিসকাস করবো না, আজকে আমরা প্যাডাগজি নিয়ে আলোচনা করবো। প্যাসেজ আমরা অন্য একটা ক্লাসে প্যাসেজ ডিসকাস করবো। সুতরাং আজকে আমরা 106 থেকে আমাদের রয়েছে প্যাডাগজি 15টা কোয়েশ্চন। তো প্যাডাগজির যতগুলি সম্ভব হয় আমরা আজকে সলভ করার চেষ্টা করব, সুতরাং একদম সাথে থাকুন। দেখুন কী বলেছি এবং অফিসিয়াল আনসার কি সহ আমরা আপনাদের আনসারগুলো বলে দেবো। ঠিক আছে ভাই, দেখুন নিচের কোনটি বুনিয়াদী পঠন দক্ষতা ফাউন্ডেশনাল রিডিং স্কিল নয়? ফাউন্ডেশনাল রিডিং স্কিল এফএলএন নাম আপনারা শুনেছেন। নিপুণ ভারত, নিপুণ আসামের অন্তর্গত নিপুণ আসামের অন্তর্গত একটা স্কিম হচ্ছে এফএলএন, যেটা সরকারের, যেটা নাম হচ্ছে ফাউন্ডেশনাল লিটারেসি এবং নিউমারেসি। ঠিক আছে, বুনিয়াদী সাক্ষরতা এবং সাংখ্যিকতা। আমাদের সরকার চাচ্ছে যে প্রত্যেকটা শিশু যাতে তার ফাউন্ডেশন বেসটা যাতে তার ডেভেলপমেন্ট হয়, তার জন্য একটা স্কিম লঞ্চ করা হয়েছে। তার জন্য প্রত্যেকটা এলপি স্কুলের শিক্ষকদের বা প্রি প্রাইমারি স্কুলের শিক্ষকদের এখানে এফএলএনের 5 দিনের ট্রেনিং, তাছাড়া আরও স্পেশাল কিছু ট্রেনিং সব শিক্ষকদের প্রোভাইড করা হয়েছে, যাতে করে কীভাবে তারা শিক্ষাদান করলে ছাত্ররা একটা ভালো নম্বর ক্র্যাক করতে পারে, ছাত্ররা একটা ভালো জ্ঞান লাভ করতে পারে, ছাত্রদের কীভাবে জ্ঞান প্রদান করা যায় এই রিলেটেড। তো দেখুন, তো আমাদের প্রশ্ন হচ্ছে কি, এই যে ফাউন্ডেশনাল রিডিং স্কিল, নিচের কোনটা রিডিং স্কিল নয়? ফাউন্ডেশনাল রিডিং স্কিল নয়। অর্থ উদ্ধার বা সংকেত উদ্ধার মানে ডিকোডিং, শব্দ শনাক্তকরণ মানে ওয়ার্ড রিকগনিশন, রূপতত্ত্ব মানে মরফোলজি, শব্দভাণ্ডার পঠন মানে রিডিং ভোকাবুলারি। ঠিক আছে, রিডিং ভোকাবুলারি। তো এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কোনটি হবে? কোয়েশ্চেন নাম্বার 106। তো আপনারাও আমাদের সঙ্গে সঙ্গে কারেক্ট অ্যান্সার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে আপনাদের যে রিডিং স্কিল দক্ষতা বা আপনারা কতটুকু শিখতে পেরেছেন বা জানতে পেরেছেন, এটা আপনারা কিন্তু বুঝতে পারবেন। সুতরাং আপনারা খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে কমেন্ট করে প্রত্যেকটা প্রশ্নের কারেক্ট অ্যান্সার আপনারা জানাতে বলবেন না, বারবার আপনাদের বলবো না। সুতরাং আপনারা প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার আমাদের আগে কমেন্ট করে জানিয়ে দিন। তো দেখুন, বুনিয়াদী পঠন দক্ষতা রিডিং দক্ষতা, দেখুন ডিকোডিং হচ্ছে কি, একটা ছাত্র যখন সে যখন পড়বে তখন এই পড়ার ফাউন্ডেশনাল রিডিং শব্দের অর্থ হোয়াট ইজ রিডিং, আমাদের জানতে হবে হোয়াট ইজ রিডিং। এখান থেকে আমরা জেনে যাবো হোয়াট ইজ রিডিং মানে এখানে শুধু লেখা রয়েছে একজন শিক্ষক শিক্ষিকা তার শিশু শিক্ষার্থীদের ভাষা অর্জনের জন্য প্রথম আমি পড়লাম, এই পড়াটাকে আমার রিডিং হলো না ভাই। পড়াটা হচ্ছে রিডিং শব্দের অর্থটা হচ্ছে ফাউন্ডেশনাল দিক দিয়ে আমাদের রিডিং কি, ফাউন্ডেশনাল রিডিংটা কি, যে ওই যে জিনিসগুলো রয়েছে, ওই যে একটা লাইন দেখতে পাচ্ছেন, এই যে একটা লাইন আমি দেখতে পাচ্ছি, এই লাইনটা আমি পড়বো, পড়ার পর এই লাইনের মধ্যে কি লেখা আছে সেই জিনিসটাকে আমাকে বুঝতে হবে। ঠিক আছে, এই সম্পূর্ণ জিনিসটা আমি পড়ে বুঝবো, পড়ে বুঝতে আমাকে কি করতে হবে, এই যে শব্দগুলো প্রত্যেকটা শব্দের অর্থ আমাকে ভালো করে জানতে হবে, প্রত্যেকটা শব্দের অর্থ জানতে হবে এবং শব্দগুলো আমাকে চিনতে হবে। ঠিক আছে, তো শব্দগুলো যদি চিনতে হয় তাহলে ওয়ার্ড রিকগনিশন আমার থাকতে হবে, শব্দ শনাক্তকরণ, এই সবগুলো পড়ে আমি জিনিসটাকে বুঝবো। তার মানে কি, অর্থ উদ্ধার করতে হবে, আমাদের সংকেত উদ্ধার ডিকোডিং আমার থাকতে হবে। তারপর ভোকাবুলারি রিডিং বা এই যে একটা শব্দের সঙ্গে আর একটা শব্দের রিলেটেড আমাকে কিছু পড়তে হবে। ঠিক আছে, শিক্ষক শিক্ষিকা, এটা শিক্ষক না দিয়ে শিক্ষকও দিতে পারে, যে শিক্ষক শিক্ষিকা আমাদের ক্লাসের টিচার বললে শিক্ষক শিক্ষিকা, এই জিনিসটা আমাদের জানতে হবে। সুতরাং এই তিনটা হবে কারেক্ট, কিন্তু এখানে কোনটি নয় হচ্ছে মরফোলজি বা রূপতত্ত্ব রূপগত দিক দিয়ে ফাউন্ডেশনের রিডিং স্কিলে কথা বলে না। সুতরাং এটা হবে কারেক্ট আনসার। নেক্সট, একজন শিক্ষক শিক্ষিকা তার শিশু শিক্ষার্থীদের ভাষা অর্জনের জন্য প্রথম বছরগুলিতে নির্দেশ অথবা উৎসাহনের আকারে তাদের যেমন বলা হবে তেমনটি করতে বলেন। এখানে তিনি অনুসরণ করছেন, কি অনুসরণ করছেন? একজন শিক্ষক বা শিক্ষিকা তার শিশু শিক্ষার্থীদের ভাষা অর্জনের জন্য প্রথম বছরগুলিতে তিনি নির্দেশ অথবা উৎসাহনের আকারে যেমন বলা হবে তেমনি করতে বলে। তিনি বললেন যে আমি তোমাদের যেমন বলবো তোমরা তেমন করে দেখাবে। এটা কি, নিজে করো কৌশল, সামগ্রিক শারীরিক প্রতিক্রিয়া, টোটাল ফিজিক্যাল রেসপন্স অ্যাপ্রোচ,
না করে শেখা নীতি, না গল্পকথন পদ্ধতি? আমি যেমন করব, যেমন বলবো তোমরা সেরকম করো। আমি যদি বলি তোমরা কানে ধরো, তোমরা কানে ধরবে। আমি যদি বলি তোমরা হাতে ধরো, হাতে ধরবে। আমি যদি বলি যে আঙ্গুলে ধরো, আঙ্গুলে ধরবে। আমি যদি বলি তোমরা পায়ের পাতা ধরো, তাহলে তোমরা পায়ের পাতাতে ধরবে। সুতরাং এটা কি হলো? এটা হলো ভাই টোটাল ফিজিক্যাল রেসপন্স অ্যাপ্রোচ, তাই না? নেক্সট, ভাষা হচ্ছে ড্যাশ এর সামাজিক উপায় বা সোশিয়াল টুল। ভাষা ল্যাঙ্গুয়েজ থেকে প্রশ্ন আসে, খুব গুরুত্বপূর্ণ। ভাষা কি? ভাষা হচ্ছে ব্যাখ্যা এর সামাজিক উপায়। ভাষা হচ্ছে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া অর্থাৎ মিথস্ক্রিয়ার একটা সামাজিক উপায়। ভাষা হচ্ছে জ্ঞাপন মানে ইন্টিমেশনের একটা সামাজিক উপায়। ভাষা হচ্ছে হস্তক্ষেপণের একটা সামাজিক উপায়। এখানে 108 কারেক্ট আনসার কী হবে? কী হবে কারেক্ট আনসার? তাড়াতাড়ি কমেন্ট করবে, তাড়াতাড়ি কমেন্ট, বড়িয়া কমেন্ট করবে। 108। ভাষা হচ্ছে ড্যাশ এর সামাজিক উপায় বা সোশিয়াল টুল। কী হবে কারেক্ট আনসার? ভাষা হচ্ছে কি পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া বা মিথস্ক্রিয়ার একটা সামাজিক উপায়। ভাষা হচ্ছে আমি ভাষা ব্যবহার করব, আমি এমন ভাষা ব্যবহার করব যে আমি শুধু একলা এই ভাষাটা জানি, আর কেউ ভাষাটা জানে না, তাহলে এই ভাষাটা ব্যবহার করে আমার কি লাভ হবে? আমি এমন ভাষাটা ব্যবহার করব যেটা পারস্পরিক সবাই বুঝতে পারে, তার ক্রিয়া প্রতিক্রিয়া সবাই বুঝতে পারে, দুজনে তিনজন একটা ক্রিয়া প্রতিক্রিয়া পারস্পরিক হয়, ইন্টারেকশন হয়, সেটাই হচ্ছে কি ভাষার সামাজিক উপায়। ঠিক আছে ভাই? নেক্সট, কোনো পাঠ পড়ে তার অন্তর্গত পুঙ্খানুপুঙ্খতা স্থান নাম ধাম দিনক্ষণ খুঁজে বের করার সামর্থ্য কার থাকে? বৈশ্বিক মানে গ্লোবাল কম্প্রিহেনশন, লোকাল কম্প্রিহেনশন, ড্রয়িং ইনফারেন্স, তারপর হচ্ছে ইন্টারপ্রিটেশন অফ দ্য টেক্সট। পাঠটির ব্যাখ্যাকরণ, প্রতীয়মানতা নির্ণয়, স্থানিক অনুধাবন না বৈশ্বিক অনুধাবন? কারেক্ট আনসার কোনটি হবে? 109 কমেন্ট বক্স তাড়াতাড়ি ভাই। কোনো পাঠ পড়ে তার অন্তর্গত পুঙ্খানুপুঙ্খতা স্থান নাম ধাম দিনক্ষণ খুঁজে বের করার সামর্থ্য কার থাকে? আমরা বলি না স্থানীয় সময় কয়টা বাজে ভাই? কারণ সময় সময় কিন্তু আন্তর্জাতিক সময় রয়েছে, স্থানীয় সময় রয়েছে। তো আমরা জেনারেলি একটা পাঠ পড়ে আমরা তখন সেটা স্থানীয় সময় নির্ণয় করি, আমরা আন্তর্জাতিক সময় নির্ণয় করি, তাই না? সুতরাং স্থানীয় অনুধাবন বা লোকাল কম্প্রিহেনশন ইজ দ্য রাইট আনসার। কোনো শিক্ষক শিক্ষিকা কি করলেন দেখুন তো, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পঠন উপভোগ এবং সংশ্লিষ্ট ধারণাটিকে আরও ভালোভাবে আয়ত্তীকরণের জন্য একটি দীর্ঘ নিবন্ধ পড়তে দিলেন। এখানে তিনি কি চর্চা করছেন? একজন শিক্ষক শিক্ষিকা তিনি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পঠন উপভোগ এবং সংশ্লিষ্ট ধারণাটিকে আরও ভালোভাবে আয়ত্তকরণের জন্য একটা দীর্ঘ নিবন্ধ বা একটা আর্টিকেল তিনি তাদের পড়তে দিলেন। এখানে তিনি কি চর্চা করছেন? তিনি পঠন উপভোগ এবং ধারণাটিকে তিনি একটা আর্টিকেল পড়তে দিলেন। আর্টিকেল পড়তে দেওয়াটা তার কি এক্সটেন্সিভ রিডিং না ইন্টেন্সিভ রিডিং না জিক্স রিডিং না পার্টনারশিপ রিডিং? এটাকে ব্যাপক পাঠ বলবো, না নিবিড় পাঠ বলবো, না পরস্পর নির্ভর পাঠ বলবো, না অংশীভাগী পাঠ বলবো? কারেক্ট আনসার কোনটি হবে? 110। তো এক্সটেন্সিভ রিডিং কি, ইন্টেন্সিভ রিডিং কি, পার্টনার রিডিং কি, জিক্স রিডিং কি, বা রিডিংয়ের আরও কয়েকটি পার্ট রয়েছে, স্ক্যানিং কি, স্কিমিং কি, এই সবগুলি আমাদের কনসেপ্টের ক্লাস প্রোভাইড করে দেওয়া আছে। কনসেপ্টের ক্লাসে আপনারা কাইন্ডলি দেখে নেবেন। তো দেখুন এখানে কারেক্ট আনসার হবে কি, যখন আর্টিকেল পড়ে সে কিছু একটা যখন বোঝার চেষ্টা করছে আয়ত্তীকরণের ক্ষেত্রে, তখন সেটা হবে তার কি এক্সটেন্সিভ রিডিং বা ব্যাপক পাঠ। শিশু শিক্ষার্থীদের নতুন শব্দাবলী শেখানোর বস্তু সামগ্রী ব্যবহার করেন কারণ শিক্ষক বা শিক্ষিকা বাস্তবে কি করতে পারেন? এটা হচ্ছে প্রশ্ন। এটি শব্দগুলির সঠিক উচ্চারণ শেখাতে সাহায্য করে। শিশু শিক্ষার্থীদের নতুন শব্দাবলী শেখানোর জন্য নতুন বস্তু সামগ্রীর প্রয়োজন, কারণ এতে করে শিক্ষক বা শিক্ষিকা বাস্তবে কি করতে পারেন? কেবল বাস্তব সামগ্রীর মাধ্যমেই আমরা শব্দভাণ্ডার গড়ে তুলতে পারি। শিশু শিক্ষার্থীরা বিমূর্ত চিন্তা করতে সমর্থ নয়। এটি শিক্ষার্থীদের বাস্তব জীবনে দেখা বস্তু সামগ্রীর সঙ্গে সংশ্লিষ্ট শব্দাবলীর সংযোগ সাধনে সাহায্য করে। এখানে দেখুন এক নম্বর প্রশ্ন কি বলেছে,
কেবল প্যাডাগজির কোনো অপশনে যদি কেবল থাকে, অর্থাৎ যদি অনলি বা এলোন, আপনারা ইংলিশে যারা দেখছেন অনলি বা এলোন যদি থেকে থাকে কোনো প্যাডাগজির কোনোতে, সিডিপির প্যাডাগজি হোক বা যে কোনো সাবজেক্ট, যে কোনো কাইন্ড অফ প্যাডাগজি, যদি কেবলমাত্র বা অনলি বা শুধুমাত্র বা এলোন এই ধরনের যদি টার্ম থাকে আপনারা কেটে দেবেন, কারণ কেবল শব্দ প্যাডাগজিতে ব্যবহার হয় না। শিশু শিক্ষার্থীরা বিমূর্ত চিন্তা করতে সমর্থ নয়। কে বলেছে সমর্থ নয় ভাই? যেসব শিশুদের আইকিউ, ঠিক আছে, ইন্টেলিজেন্স যেটা কোশেন্ট, যেটা তার বুদ্ধাঙ্ক পরিমাণ যার যার বেশি রয়েছে, তারা কিন্তু বিমূর্ত চিন্তা করতেও সক্ষম হয়। ছোটো শিশুরা যাদের আইকিউ লেভেল কম আছে তারা পারবে না, ঠিক আছে, যাদের আইকিউ বেশি আছে তারা কিন্তু বিমূর্ত চিন্তা করতে পারে। সুতরাং এটা হলো না। এটি শব্দগুলির সঠিক উচ্চারণ। আমরা বস্তু সামগ্রী ব্যবহার করব, যেমন আমি তাকে আজকে ব্ল্যাকবোর্ড শেখাচ্ছি, ব্ল্যাকবোর্ড শেখানোর ক্ষেত্রে ব্ল্যাকবোর্ড তাদের শেখাচ্ছি, ব্ল্যাকবোর্ড শেখার ক্ষেত্রে আমি যদি তার সামনে ব্ল্যাকবোর্ডটা ধরে দিই, এতে করে তার কি সঠিক উচ্চারণ হয়ে গেল? আমি তো ব্ল্যাকবোর্ড মুখে উচ্চারণই করছি না, শুধু তাকে ব্ল্যাকবোর্ডটা দেখাচ্ছি যে এটা এই দেখো, তাহলে তার কি উচ্চারণ, ব্ল্যাকবোর্ড উচ্চারণটা কি হয়ে গেল? না, উচ্চারণটা হলো না, তিনটা ক্যান্সেল। তিনটা অপশন এলিমিনেট করলে আফটার অল অপশন নাম্বার 4 কারেক্ট না হয় আর যাবে কোথায় ভাই? 4 তো কারেক্ট হতেই হবে, তাই না? এটি শিক্ষার্থীদের বাস্তব জীবনে দেখা বস্তু সামগ্রীর সঙ্গে সংশ্লিষ্ট শব্দাবলীর সংযোগ সাধনে সাহায্য করে। নেক্সট, নতুন কোনো ভাষা শিখতে শুরু করার একটি সময় পর্বে শিক্ষার্থী ভাষাটি বুঝতে পারে কিন্তু বলতে পারে না। এই সময় পর্বটিকে কি বলা হয়? একটা নতুন যখন কোনো একটা ভাষা একটা শিশু শিখতে শুরু করে, তখন শিক্ষার্থীটা ভাষাটা বুঝতে পারে কিন্তু সে ভাষাটা বলতে পারে না। এই যে সময় পর্ব, এই সময়কে কী পর্ব বলা হবে? বাক প্রবেশক, নীরব, প্রারম্ভিক উৎপাদন না প্রবেশক? বুঝতে পারছেন তো? একটা শিশু যখন প্রথমেই ভাষা শুরু করবে, শিখতে শুরু করবে, তখন সে ভাষাটা বুঝতে পারে কিন্তু সে বলতে পারে না। এই সময়কে আমরা কী বলবো? এটা হচ্ছে সাইলেন্ট পিরিয়ড। সে বুঝতে পারে কিন্তু বলতে পারে না, তো বলতে পারে না, দ্যাট ইজ কল্ড, ইট ইজ কল্ড সাইলেন্ট পিরিয়ড। একজন কার্যকর বা ফলপ্রদ ভাষা শিক্ষক, একজন কার্যকর ভাষা শিক্ষক তিনি কি করেন? শিশুদের পাঠ্যপুস্তকে প্রদত্ত সমস্ত প্রশ্নের উত্তর শিখিয়ে দেবেন। শিক্ষণ কার্যে পাঠ্যপুস্তকের সঙ্গে সঙ্গে অন্যান্য উপাদানও ব্যবহার করবেন। কেবলমাত্র পাঠ্যপুস্তকে প্রদত্ত প্রশ্নগুলির উপরেই প্রশ্নপত্র তৈরি করবেন। সম্পূর্ণভাবে অনুমোদিত বইটির উপরেই নির্ভর করবেন। একজন কার্যকর ভাষা শিক্ষক তিনি কী করবেন? কোয়েশ্চেন নম্বর 113 কী হবে? কারেক্ট অ্যান্সার কমেন্ট করুন তো। এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কী হবে? 1 হবে না 2 হবে না 3 হবে না 4 হবে? আপনারা একটু কমেন্ট করুন তো ভাই, কারেক্ট অ্যান্সার কী হতে পারে ভাই? তাড়াতাড়ি ফাস্ট করবেন। দেখুন এখানে তো হচ্ছে কেবলমাত্র, আগে বলেছিলাম কেবলমাত্র কেটে দিন, কেবলমাত্র পাঠ্যপুস্তকে প্রদত্ত, শুধুমাত্র বই 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 পাঠ্যপুস্তক হলে হবে না, সম্পূর্ণরূপে বইয়ের প্রতি নির্ভর, একদম বই ছাড়া তিনি এক পাও যাবেন না। আমরা কোনো সময় রিলেটেড, যেমন আমি আপনাদের যদি একটা টপিক বোঝার চেষ্টা করি, যেমন আমি আপনাদের যদি ল্যাঙ্গুয়েজ লার্নিং এবং ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন যদি আমি আপনাদের বুঝাই, আমি অনেক ক্লাসে বুঝিয়েছি, আপনাদের কনসেপ্ট ক্লাসে বুঝিয়ে দিয়েছি, তো ল্যাঙ্গুয়েজ লার্নিং এবং ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বুঝাতে গেলে কিছুটা অপ্রাসঙ্গিক কথা বা অপ্রাসঙ্গিক গল্প যেগুলো আমাদের বইতে নেই, এই গল্পগুলোও কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি, যাতে করে আপনি একদম খুব ভালো করে বুঝতে পারেন যে ল্যাঙ্গুয়েজ লার্নিং কী, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কী। অর্থাৎ এইভাবে আমরা যখনই শিশুদের কোনো একটা কিছু বোঝাতে চাই, তখন শুধুমাত্র যে বইয়ে যা আছে শুধু তার উপর ডিপেন্ড না করে আমরা যদি বই ছাড়াও পাঠ্যপুস্তকের বাইরে গিয়েও, অর্থাৎ বই ছাড়াও, বইয়ের মধ্যে তো আছে ঠিক আছে, বই ছাড়াও আরও কিছু নতুন যদি কিছু গল্পগুজব বা নতুন কিছু কাহিনী যদি আমরা নিজে থেকে অ্যাড করে শিশুদেরকে বোঝাতে পারি, তাহলে কিন্তু খুব তারা ভালো করে শিখতে পারে। আর শুধুমাত্র অনলি একদম সম্পূর্ণরূপে অনুমোদিত যা বইয়ে অনুমোদন আছে তাই করব না ভাই, সেটা হচ্ছে না, ক্যান্সেল। শিশুদের পাঠ্যপুস্তকে প্রদত্ত সমস্ত প্রশ্নের উত্তর শিখে দেবেন। প্রশ্ন যা আছে তোমরা সব মুখস্থ করো ভাই, সব প্রশ্ন শিখো। শেখা হলো না, এই ধরনের শেখা হয় না। আলটিমেটলি অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট অ্যান্সার। শিক্ষণ কার্যে পাঠ্যপুস্তকের সঙ্গে সঙ্গে অন্যান্য উপাদানও, পাঠ্যপুস্তক ব্যবহার করব ঠিক আছে, কিন্তু তার সঙ্গে আমরা কি করব? অন্যান্য উপাদানও ব্যবহার করব, ঠিক আছে।
একজন শিক্ষক তার ছাত্রছাত্রীদের ভাষা সংক্রান্ত কাজগুলি একটা ফোল্ডারে রাখেন। আচ্ছা, পরে তাদের ভাষা সংক্রান্ত কৃতি বা অ্যাচিভমেন্ট মূল্যায়নের জন্য ব্যবহার করেন। মূল্যায়নের এই পন্থাকে কি বলা হবে? সমস্যা নির্ণায়ক অভিক্ষা মানে ডায়াগনস্টিক টেস্ট, ব্যক্তিগত ঘটনা নথি মানে অ্যানেকডোটাল রেকর্ড, সংযুক্ত বা সামেটিভ মূল্যায়ন বা পোর্টফোলিও মূল্যায়ন। প্রথমে তিনি কী করলেন? ভাষা সংক্রান্ত কাজগুলো একটা ফোল্ডারে বা ফাইলে রাখলেন, পরে তাদের ভাষা সংক্রান্ত কৃতি বা অ্যাচিভমেন্ট মূল্যায়নের জন্য ব্যবহার করলেন। এই পন্থাকে আমরা কি বলবো? 114। যদি কোনো কিছু তথ্য যদি কোনো ফোল্ডারে বা ফাইলে রাখা হয়, ফাইল থেকে পোর্টফোলিও, কনসেপ্টটা যে বুঝেছিলাম যে ফাইল থেকে কি হয়? পোর্টফোলিও হয়। যদি একটা শিশুর সবগুলা রেকর্ড যদি আমরা একটা ফাইলের মধ্যে কভার করে রেখে দিই, তো ফাইল মানে ধরে নিন ফোল্ডার, ফাইল বা ফোল্ডার আমরা এমনিতে রাখলে ফাইল, বা কম্পিউটারে যদি রাখি তাহলে ফোল্ডার, একটা ফাইল বা ফোল্ডারে যদি আমরা রেখে দিই তখন সেটা কি হয়ে যায়? আমাদের পোর্টফোলিও মূল্যায়ন হয়ে যায়। ঠিক আছে। আর সমস্যা নির্ণায়ক অভিক্ষা, সমস্যা নির্ণায়ক অভিক্ষা হচ্ছে কি ডায়াগনস্টিক টেস্ট, মানে তার সমস্যা হচ্ছে, কেন সমস্যা হচ্ছে সেটা আমি খুঁজে বের করব, দ্যাট ইজ কল্ড ডায়াগনস্টিক। আর সামেটিভ মূল্যায়ন বা সংযুক্ত সামেটিভ অ্যাসেসমেন্ট বা সামেটিক মূল্যায়ন বা সামেটিভ এভলিউশন যেই বলুন, সেটা একদম মানে দ্য এন্ড অফ দ্য সেশন বলতে পারেন। যেমন সেমিস্টার এক্সাম বা অ্যানুয়াল এক্সাম, ফাইনাল এক্সাম, এটা হচ্ছে কি এই ধরনের যে এক্সাম হয় সেটা হচ্ছে সামেটিভ মূল্যায়ন। নেক্সট, যে পদ্ধতিটি লক্ষ্য ভাষা শিখনে শিক্ষার্থীর মাতৃভাষায় হস্তক্ষেপ ঘটতে দেয় না তা হলো, যে পদ্ধতিটি লক্ষ্য ভাষা মানে টার্গেট ল্যাঙ্গুয়েজ শিখনে শিক্ষার্থীর মাতৃভাষার হস্তক্ষেপ ঘটতে দেয় না তা হলো ডাইরেক্ট পদ্ধতি, ব্যাকরণ অনুবাদ পদ্ধতি, দ্বিভাষিক পদ্ধতি, পরিস্থিতিগত পদ্ধতি। কারেক্ট আনসার কী হবে? 115। টার্গেট ল্যাঙ্গুয়েজ শিখরে মাতৃভাষা হস্তক্ষেপ ঘটতে দেয় না ডাইরেক্ট মেথড। ডাইরেক্ট মেথডে যা আছে আমরা তা বলবো, সেখানে মাতৃভাষার হস্তক্ষেপ ঘটতে দেবে না। নেক্সট, নিচের কোনটি অধগামী বা ঊর্ধ্ব অধপন্থা অর্থাৎ কি টপ ডাউন অ্যাপ্রোচ ভিত্তিক নয়? আপনারা টপ ডাউন অ্যাপ্রোচ এটাই দেখলেন, টপ ডাউন অ্যাপ্রোচ, এটাকে টপ ডাউনে আনসার কারেক্ট করে দিলেন, হলো না। এখানে প্রশ্নে কি বলেছে? নিচের কোনটা টপ ডাউন অ্যাপ্রোচ নয়, নিচের কোনটা অধগামী বা টপ ডাউন অ্যাপ্রোচ নয় বলেছে। দেখুন 116। ভাষার অর্থ উদ্ধারের জন্য শিক্ষার্থী তার পূর্বজ্ঞানকে কাজে লাগায়। ঠিক আছে, প্রথমে আমি পূর্বজ্ঞানে গেলাম, পূর্বজ্ঞানের পরে অর্থ উদ্ধার করলাম, মানে ছোট থেকে বড় গেলাম। ঠিক আছে, টপ ডাউন, টপে থেকে ডাউনে যাচ্ছি। পড়া বা শোনার সময় শিক্ষার্থী পরে কি ঘটতে চলেছে তা পূর্বান্নে অনুমান করা অ্যাকর্ডিং টু পূর্বজ্ঞানের কাজ করছে, সেটাও কারেক্ট। কবিতা ও গল্প দিয়ে শুরু করার পর শিক্ষার্থী বর্ণমালায় আসে, প্রথমে কবিতা বলবে তারপর সে বর্ণমালায় যাবে, মানে বড় থেকে ছুটে যাচ্ছে। ঠিক আছে, টপ ডাউন মানে বড় থেকে ছুটে যাবে, আর বটম আপ অ্যাপ্রোচ মানে ছোট থেকে বড় যাবে, প্রথমে বর্ণমালা শিখবে তারপর কবিতায় যাবে, দ্যাট ইজ কল বটম আপ অ্যাপ্রোচ। আর টপ ডাউন অ্যাপ্রোচ হচ্ছে প্রথমে কবিতা শিখবে তারপর বর্ণমালায় যাবে, বা কবিতা শিখবে তারপর কবিতা লাইন দেখবে, তারপর কবিতার দু লাইন দেখবে, তারপর তারপর অক্ষরে যাবে, তারপর বর্ণয়ে যাবে, তারপর শব্দয়ে যাবে, একদম মানে ছোটো থেকে বড় আকারে, বড় থেকে ছোটো, বুঝতে পারছেন? তো তিনোটা কিন্তু টপ ডাউন অ্যাপ্রোচে হচ্ছে, কিন্তু অপশন নাম্বার টিটা টপ ডাউন অ্যাপ্রোচে হচ্ছে না। কেন হচ্ছে না দেখি। আলাদা আলাদা শব্দ বা পদগুচ্ছের উপর মনোসংযোগ করে শিক্ষার্থী ভাষা বুঝে, সেটা ঠিক নয়, সুতরাং এটা হচ্ছে কারেক্ট আনসার। এবার আমরা দেখব রিমিডিয়াল টিচিং। হোয়াট ইজ রিমিডিয়াল টিচিং? রিমিডিয়াল টিচিং বা নিরামমূলক শিক্ষণ কি? শিক্ষার্থীর শিক্ষণ ধারায় অনুপ্রবিষ্ট ফাঁকাগুলিকে দূরীভূত করা। শিক্ষার্থীর যে শিখছে, শিক্ষার একটা যে ধারা রয়েছে, স্ট্র্যাটেজি, এখানে একটা ফাঁকগুলিকে দূরীভূত করা, তার যেখানে যেখানে প্রবলেম আছে এই প্রবলেমগুলোকে সমাধান করা। ভুল বোঝা ধারণা, কনসেপ্টগুলো শুধরে দেওয়া, সে যে জিনিসগুলো ভুল শিখেছে বা বুঝেছে সেগুলোকে শুধরে দেব। শ্রেণীর সমরূপতা রক্ষায় সাহায্য করা, নতুন ভাষাগত উপাদানগুলির সঙ্গে পরিচয় ঘটায়। তো এখানে কারেক্ট আনসার কী হবে? শিক্ষার্থীর শিক্ষণ ধারায় অনুপ্রবিষ্ট ফাঁকাগুলিকে দূরীভূত করা, মানে কি তার যেখানে সমস্যা হচ্ছে, যে ফাঁকগুলো রয়েছে
ফাঁকগুলো আমরা কি করব, ভরাট করব। নেক্সট, যে শিক্ষণগত অক্ষমতাটি পড়ার, ব্যাখ্যা করার, অক্ষর বা বর্ণ, শব্দ, প্রতীকসমূহ বুঝতে পারার সামর্থ্যকে নষ্ট করে সেটিকে বলা হয় ডিসলেক্সিয়া, ডিসক্যালকুলিয়া, ডিসফাসিয়া, ডিসএফেক্সিয়া। এটা কারেক্ট অ্যান্সার কী হবে? এটা হচ্ছে কি লার্নিং ডিসেবিলিটিস, শিখন অক্ষমতা, লার্নিং ডিসেবিলিটির মধ্যে পড়ছে। তো কারেক্ট অ্যান্সার কী হবে? এখানে দেখুন পড়ার কথা বলেছে, আমরা পড়ার একটা শব্দ পেয়েছি, পড়া মানে কি রেড, আর রিডিংয়ের যদি সমস্যা হয় তাহলে কী হবে? ডিসলেক্সিয়া। ঠিক আছে, যদি রাইটিংয়ের সমস্যা হয় তাহলে কী হবে? ডিসগ্রাফিয়া, ডিসগ্রাফিয়া। যদি আমাদের ম্যাথসের যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের কী বলবো? হচ্ছে ডিসক্যালকুলিয়া। ভাষাগত সমস্যা হলে ডিসফেসিয়া। এই ধরনের সমস্যা আমাদের আছে। তো সমস্যার ক্লাস আমাদের অনেক হয়েছে। ঠিক আছে ভাই, তো তারপর দেখছি আমরা আরও কিছু প্রশ্ন রয়েছে আমাদের সম্মুখে, প্রশ্নগুলো ডিসকাস করব। যেহেতু প্যাডাগজি ধরছি, প্যাডাগজি শেষ করছি। এখানে দেখুন নিচের কোনটি গ্রহণ দক্ষতা, কারেক্ট আনসার কী হবে বলুন? আপনারা বলুন এখানে কারেক্ট আনসার কোনটি হবে? শ্রবণ বাচন, শ্রবণ পঠন, বাচন লিখন, কথোপকথন না দক্ষতা? LSRW এখানে মনে রাখবেন, যখন আমি শুনবো তখন সেটা হবে রিসেপটিভ স্কিল, রিসেপটিভস। আর ভাই রুক জানো ভাই ক্যা দিক্কত ভাই, এটা হচ্ছে রিসেপটিভ স্কিল। যখন আপনি পড়বেন সেটা পড়া হচ্ছে রিসেপটিভ, মানে আপনি পড়ছেন, আপনি কিছু গ্রহণ করছেন, রিসেপটিভ। আপনি যখন কাউকে কিছু বলছেন তখন আপনি সেটা উৎপাদন করছেন, সেটা হচ্ছে কি আপনার প্রোডাক্টিভ, বা আপনি লিখছেন এটাও আপনার প্রোডাক্টিভ। তো এখানে প্রশ্নে বলেছে নিচের কোনটি গ্রহণ দক্ষতা, গ্রহণ মানে রিসেপটিভস, তো এখানে হচ্ছে এল এবং আর। এল এবং আর হচ্ছে আপনার রিসেপটিভ স্কিল, আর পি নয়, এস এবং ডাব্লিউ হচ্ছে কি আপনার প্রোডাক্টিভ স্কিল। তো এল মানে লিসেনিং এবং রিডিং, মানে শ্রবণ এবং পঠন। তো শ্রবণ এবং পঠন অপশন নাম্বার 2-তে রয়েছে 106, অর্থাৎ শ্রবণ এবং পঠন হচ্ছে কি আপনার গ্রহণ দক্ষতা। এবার যদি প্রশ্ন আসে নিচের কোনটি উৎপাদনমূলক দক্ষতা, তখন আপনি LSRW, ঠিক আছে। এবার আপনি এস এবং ডাব্লিউ কে আপনি উৎপাদনমূলক দক্ষতা দিয়ে দেবেন। যদি প্রশ্ন উৎপাদনমূলক আসতো তাহলে আপনি এস এবং ডাব্লিউ দিবেন, মানে বাচন এবং লিখন। এই বাচন এবং লিখন অপশন নাম্বার 3 হয়ে যেত আমাদের কারেক্ট আনসার, যদি এখানে গ্রহণ না থেকে উৎপাদন থাকতো। ঠিক আছে, নেক্সট, প্রচলিত ভাষা শিখন উদ্দেশ্যে সম্পর্কে নিচের কোনটি সত্য? রৈখিক পদ্ধতিতে শ্রবণ, বাচন, পঠন, লিখন, পর্যবেক্ষণ এবং চিন্তনের বিকাশ হয়। লিখনের পূর্বে প্রথমে শ্রবণ, বাচন, পঠনের বিকাশ হয়। আর ভাই লিখনের পূর্বে প্রথমে শ্রবণ, লোকথন বিকাশ হয়, এই ধরনের কোনো কথা নেই, সবাই একই সঙ্গে ঘটে। একটি ভাষা শিখনের শিক্ষার্থী দ্বারা বিকশিত চূড়ান্ত দক্ষতাটি হবে লিখন, এমন কোনো কথা নয়। ভাষা দক্ষতা চারোটাই কিন্তু সমান গুরুত্ব দেওয়া হচ্ছে, লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং। যদি সে ভালো করে শুনতে না পারে তাহলে ভালো করে বলতে পারবে না, ভালো করে বলতে পারবে না, ভালো করে বলতে না পারলে ভালো করে লিখতে পারবে না। অর্থাৎ একটার সঙ্গে আরেকটা কি অঙ্গাঙ্গিভাবে সংযুক্ত আছে। সুতরাং চূড়ান্ত যে লিখন সেটা কোনো বলা যাচ্ছে না। সুতরাং কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি। তো অপশন নাম্বার ডি যদি কারেক্ট আনসার হয়, শ্রবণ, বাচন, পঠন, লিখন, পর্যবেক্ষণ এবং চিন্তন যুগপৎভাবে বিকশিত হবে, মানে একটা একই সঙ্গে সবগুলা জিনিস মানে কী হবে? ডেভেলপমেন্ট হবে। একসঙ্গে সবগুলা জিনিস শ্রবণ, কথন, পঠন, লিখন, তারপর পর্যবেক্ষণ, চিন্তন, এই সবগুলা একই সঙ্গে কী হবে? ডেভেলপমেন্ট হবে। সুতরাং এখানে অপশন নাম্বার ডি কারেক্ট। অপশন নাম্বার ডি কারেক্ট হলে আপনি কী করবেন? অপশন নাম্বার 4-এ ক্লিক করে দেবেন, আর অপশন নাম্বার 4টা আপনি কালা করে দেবেন? মোটেই না ভাই, দেখুন এখানে দেখুন এটা হচ্ছে ডি ঠিক, অর্থাৎ অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। এখানেই আপনাদের খেলা, আপনার শুদ্ধ আনসার ভুল হবে এই ধরনের সমস্যা যদি পড়ুন আপনি। ঠিক আছে ভাই, খুব ভালো করে কিন্তু কারেক্ট আনসার করবেন। পঠন হলো অর্থ নির্মাণ, এই উক্তিটির অর্থ কী? 108। আগে পঠন বা রিডিং কি আমরা বলেছি, ডিসকাস করেছি ক্লাসে। পঠন হলো অর্থ নির্মাণ, এই উক্তিটার অর্থ কী? পঠনের শুরু ধ্বনিতত্ত্ব, বাক্য, শব্দ এবং বাক্য শেখা থেকে। পঠন হলো পঠিত বিষয়ের ধারণা বুঝতে পারা এবং উপলব্ধি করা। পঠন শিক্ষার্থীকে পঠিত বিষয়ের বিভিন্ন অর্থ আদান প্রদানের যোগ্য করে।
পঠন হলো পঠিত বিষয়ের বর্ণমালার অক্ষর এবং শব্দের উচ্চারণ। তো এখানে 108-এর কারেক্ট আনসার কী হবে বলুন তো? পঠন হলো অর্থ নির্মাণ। এই উক্তিটির অর্থ কী? তো পঠন হলো পঠন এমন একটা জিনিস যে আমরা যে জিনিসটা পড়ব সেটার আমরা ধারণা বুঝতে পারা এবং উপলব্ধি করতে পারা। যদি আমরা বুঝতে পারি, উপলব্ধি করতে পারি, তাহলে এটাই হচ্ছে কি আমাদের রিডিংয়ের মূল মোটিভ। তো পঠন হলো পঠিত বিষয়ের ধারণা বুঝতে পারা এবং উপলব্ধি করা। তারপর দেখুন পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখি। পঞ্চম শ্রেণীর একজন শিক্ষক, এই ধরনের প্রশ্ন কিন্তু বারবার রিপিটেড কোয়েশ্চেন আসে ভাই, এই প্রশ্নগুলো ভাই কি বলবো আপনাদের ভাই। পঞ্চম শ্রেণীর একজন শিক্ষক তার শ্রেণীকে পাঁচজন শিক্ষার্থীর একটি দলে ভাগ করলেন। ঠিক আছে, ভাগ করলেন এবং তাদের একটি বিষয় ও আলোচনা প্রসঙ্গ দিলেন যাতে তারা ধারণার সংগ্রহ, বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে লোকের সাক্ষাৎকার ও তার অনুবাদ করে তারা সংগৃহীত উপাত্ত এবং অনুবাদিত বিষয়কে নির্বাচন করে রিপোর্ট লেখে। এটি কি নামে পরিচিত? তিনি ক্লাসের যত ছাত্র আছে সবাইকে পাঁচটা দলে বিভক্ত করলেন। এই 5 জনে এক দল, এই 5 জনে আরেক দল, এই 5 জনে আরেক দল। তাদের প্রত্যেকে আলাদা আলাদা একটা কাজ দিলেন, যে তোমাদের এই একটা কাজ দিলাম, এই সবগুলো কাজ তোমরা কী করো, এটা তোমরা ধারণা কনসেপ্ট কালেকশন করো। ঠিক আছে, কালেকশন করে বিভিন্ন লোকের সঙ্গে কথাবার্তা বলে এই বিষয়ে তোমরা কে কী বুঝেছো সবগুলো তোমরা লিখে একটা রিপোর্ট সাবমিট করো। দ্যাট ইজ কল প্রকল্প ওয়ার্ক, প্রজেক্ট ওয়ার্ক ভাই। এই ধরনের কাজকে প্রজেক্ট ওয়ার্ক বলে থাকে। ডাইরেক্ট রিপিটেড প্রশ্ন। ভারতীয় সংবিধানে ইংরেজির মান্য অবস্থান কি? দেখুন সংবিধানের ইংরেজির মান্য ভাষা এখানেও কিন্তু আপনাদের কিন্তু বাংলাতেও চলে আসছে, এগুলোও জানতে হবে, তাই না? সহ সরকারি ভাষা, একটি মান্যতাপ্রাপ্ত ভাষা, শিক্ষায় দ্বিতীয় ভাষা, না সংযুক্ত সহকারী ভাষা? ভারতীয় সংবিধানে ইংরেজির মান্য ভাষা হচ্ছে অ্যাসোসিয়েটেড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, মানে সংযুক্ত সরকারি ভাষা ইজ দ্য রাইট আনসার। নিচের কোনটি পাঠকালীন কার্য? যখন পাঠ পড়ানো হবে, হোয়াইল রিডিং টাস্ক, যখন আপনি পাঠ পড়াচ্ছি, একজন শিক্ষক যখন পাঠ পড়াচ্ছেন তখন তার কাজ কি? অপশন নাম্বার 4টা দেওয়া আছে, দেখুন তো। একশো 11 নম্বর প্রশ্ন। এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে কমেন্ট বক্সে দেখি আপনাদের কি হয়। সমগ্র শ্রেণীগত কার্যপ্রকল্পে শিক্ষকের উচিত সময়ের পূর্বে পাঠগত ধারণা শিক্ষার্থীদের সাথে আলোচনা করবেন। এখানে যখন পাঠ চলছে তখনের কথা বলা হয়েছে, পাঠের আগের কথা বলা হয়নি। শেষ, ক্যান্সেল, এলিমিনেট করলাম। কেন এলিমিনেট করলাম? এখানে বলেছে পাঠের আগেই তাদের ধারণা দেওয়া হবে। আমরা যখন পাঠ হবে তখনের কথা বলছি, আগের কথা কেন বলবো? শিক্ষার্থীর অনুমান করতে বলা হবে। অনুমান তারা কখন করবে? যখন পাঠ পড়া হবে না, পাঠ পড়ার আগে তাদেরকে অনুমান করে বলতে হবে। যখন পাঠ পড়ার কথা কেন হচ্ছে, এটা আগে হচ্ছে। শিক্ষক গৃহে নীরবে পড়বেন এবং সেটি ক্লাস শেখানোর জন্য প্রস্তুত হয়ে আসবেন। শিক্ষক পাঠটি যে বাড়িতে নীরবে পড়বেন এবং সেটা তো শিক্ষকের আগের ক্লাস হয়ে গেল। শিক্ষক যখন ক্লাসে পড়াচ্ছেন তার আগের ঘটনা। আমি বলেছি যখন ক্লাস করবেন তখন কি করবে, সেই কথা। আলটিমেটলি অপশন অফ ইজ দ্য রাইট আনসার। শ্রেণীটি 4 জনের দলে ভাগ করা হবে। পাঠোদ্ধার সহজতর করবেন। পাঠটি একে একে পড়া হবে। শিক্ষক শিশুদের পাঠটি উপলব্ধি করবেন। ঠিক আছে, সো এটা হবে কারেক্ট অ্যান্সার। এটা হলো পাঠ চলাকালীন কাজ। ভাষা কি ভাই? ল্যাঙ্গুয়েজ কি? বড়িয়া কোয়েশন। পদ্ধতিগুলির একটি পদ্ধতি, একটি ব্যাকরণ পদ্ধতি, একটি বৈজ্ঞানিক পদ্ধতি, একটি সামাজিক প্রতিষ্ঠান। কোয়েশন নাম্বার 112, বহুত বড়িয়া কোয়েশন। 112 কী হবে কারেক্ট অ্যান্সার? আপনাদের মত অনুযায়ী আপনারা কমেন্ট করুন। ভাষা কি? হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ? ভাষা হলো পদ্ধতিগুলার একটা পদ্ধতি। ভাষা কি? ভাষা হচ্ছে পদ্ধতিগুলির একটা পদ্ধতি। ঠিক আছে। গঠনমূলক আবেদনের মাধ্যমে ভাষার ব্যাকরণ সম্পর্কিত নির্দেশগুলি শিক্ষণ হলো। গঠনমূলক আবেদনের মাধ্যমে, গঠনমূলক যে আবেদন হবে, গঠনমূলক আবেদনের মাধ্যমে ভাষার ব্যাকরণ সম্পর্কিত নির্দেশগুলির শিক্ষণ হলো প্রথাগত জ্ঞান, নির্দেশাত্মক জ্ঞান,
বিষয়গত জ্ঞান না বস্তুগত জ্ঞান? 113। গঠনমূলক আবেদনের মাধ্যমে ভাষার ব্যাকরণ সম্পর্কিত নির্দেশগুলি শেখানো হচ্ছে কি? নির্দেশাত্মক জ্ঞান। মূল্যায়ন উদ্দেশ্য সাধনের জন্য নিচের কোনটি সত্য? এটাকে আমি একটু জুম আউট করতে হচ্ছে, না হলে পুরোটা আসছে না। মূল্যায়নের উদ্দেশ্য সাধনের জন্য নিচের কোনটি সত্য? শিক্ষার্থী যা শিখেছে সে সম্পর্কে অবগত করার জন্য মূল্যায়ন। শিক্ষার্থী যা যা শিখছে সেটা আমরা মূল্যায়নের মাধ্যমে নিতে পারি বা বুঝতে পারি। ঠিক আছে, কারেক্ট। শিক্ষার্থী যা শিখেনি সে সম্পর্কে জানার জন্য মূল্যায়ন। ঠিক আছে, ঠিক আছে। শিক্ষার্থী, আমি একটা এক্সাম নিলাম বা একটা মূল্যায়ন করলাম, শিক্ষার্থী কী কী বুঝতে পারলো না, শিখলো না, সেটাও আমি জানতে পারি। ক্লাসে শিক্ষার্থীর অবস্থান সম্পর্কে অবগত করার জন্য মূল্যায়ন না। শিক্ষার্থীর অবস্থান, অবস্থান মানে কি? শিক্ষার্থীরা কোথায় অবস্থান করছে, মানে সে কতটুকু মানে দুর্বল শ্রেণীতে রয়েছে, তাকে তার মানে ক্লাসটা স্থির করবো। ক্লাস স্থির করতে বলতে যেমন আমরা বলি না যে গাদ্দাগুলোকে গাদ্দার দিকে রাখো, ভালোগুলোকে ভালোর দিকে রাখো। এই এই যে গাদ্ধা জাতীয় যে শব্দগুলো বা খারাপ স্টুডেন্ট যেগুলো বলতে পারি, এগুলাকে আমরা অবস্থান নির্ণয় করি, এগুলো আমরা কখনো করি না। পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করার জন্য মুঠি না ভাই, আরে ভাই সেটা কোনো কথা নয়, আমরা পরীক্ষা নিই না পাশ করার জন্য। সুতরাং এবি কারেক্ট, তো এবি কারেক্ট মানে অপশন নাম্বার 2, এ এবং বি সত্য। ঠিক আছে। ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি 2020-এ ধ্রুপদী ভাষার মান্যতা দেয়। ধ্রুপদী ভাষার মান্যতা কখন দিয়েছিল এনইপি? ত্রিভাষা নীতির ক্ষেত্রে, বিদ্যালয়গুলির প্রাথমিক স্তরে, মাধ্যমিক স্তরে অতিরিক্ত নির্বাচিত বিষয় হিসাবে, প্রাথমিক স্তরে সব শিশুদের জন্য একটি ভাষা হিসাবে। কারেক্ট অ্যান্সার কী হবে? 115। ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি 2020 ধ্রুপদী ভাষার মান্যতা দেবে মাধ্যমিক স্তরে অতিরিক্ত একটা নির্বাচিত বিষয় হিসাবে। মাধ্যমিক স্তরে একটা অতিরিক্ত নির্বাচিত বিষয়, অতিরিক্ত একটা সাবজেক্ট থাকবে, এই সাবজেক্ট বিষয় হিসাবে ন্যাশনাল এডুকেশন পলিসি ধ্রুপদী ভাষার মান্যতা দেবে। ঠিক আছে, সেটা মাথায় রাখবেন, প্রশ্ন আসতে পারে। সক্রিয় ব্যাকরণ শিক্ষণ প্রসঙ্গে নিচের কোনটা সত্য নয়? একটি ব্যাকরণ শিক্ষণ প্রসঙ্গে নিচের কোনটি সত্য নয়? বিশুদ্ধ ব্যাকরণ সংযোগ সাধনে রীতির উপস্থাপনা, রীতিগুলি মুখস্থ করে এবং অভ্যাসের মাধ্যমে ব্যাকরণ শিখন, প্রসঙ্গক্রমে ব্যাকরণের যথাযথ নিয়মগুলি খুঁজে বের করা, বাস্তব জীবন সদৃশ সংযোগ সাধনের অভ্যাসে রীতিগুলি সরবরাহ করা। একটি ব্যাকরণ শিখন প্রসঙ্গে নিচের কোনটা সত্য নয়? এটা কারেক্ট অ্যান্সার কী হবে বলুন তো? খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার জানিয়ে দিন। ঠিক আছে ভাই, আপনার জন্য রাখলাম। খুব সহজ প্রশ্ন। ঠিক আছে, কোনটা সত্য নয় এটা ভেবুন এবং কারেক্ট অ্যান্সার করুন। নেক্সট, শিক্ষার্থীর দ্বারা পঠিত একটি গল্পকে তার নিজের ভাষায় পুনরায় বলা কিসের মূল্যায়নের সহায়ক? শিক্ষার্থীর দ্বারা পঠিত একটি গল্পকে তার নিজের ভাষায় পুনরায় বলাটা, একটা পঠিত গল্প রয়েছে, এই গল্পকে তার নিজের ভাষায় আবার বলবে, সেটা তার কী ধরনের মূল্যায়নের সহায়ক হবে? সঠিকতা, অনর্গলতা, উপলব্ধি না তার স্মৃতি? এটা হচ্ছে উপলব্ধি। সে কতটুকু উপলব্ধি করতে পেরেছে, কতটুকু বুঝতে পেরেছে, যদি সে ভালো করে বুঝতে পারে তাহলে সে আবার বলতেই পারবে, যদি বুঝতে পারে না তাহলে বলতেই পারবে না। সুতরাং উপলব্ধির দ্বারা রাইট অ্যান্সার। নেক্সট, শিকনে শিক্ষার্থীকৃত ভাষাগত ত্রুটি কোনটি? শিকনে সহায়তা করে, শিকনে বাধা হয়ে দাঁড়ায়, সংশোধন কার্যভার বৃদ্ধি করে, শিক্ষার্থীর নাকারাত্মক নবসংযোজন প্রদান করে। তো 118 নম্বর প্রশ্নের কারেক্ট অ্যান্সার কী হবে? শিকনে শিক্ষার্থীকৃত ভাষাগত যদি সমস্যা থাকে তাহলে সেটা শিকনের সহায়তা করে, কারণ আমরা যদি কোথাও ভুল হয় তখন আমরা বুঝতে পারি যে ওই জায়গাতে ভুল হচ্ছে, তারপর আমরা শেখার চেষ্টা করি, তাই না? তারপর দেখুন,
একটি উত্তম বাচন প্রক্রিয়া হলো যেখানে একটা উত্তম বাচন প্রক্রিয়া যেখানে শিক্ষকরা অধিক কথা বলে, যেখানে শিক্ষার্থীরা অধিক কথা বলে, অসম অংশগ্রহণ, স্পষ্ট বক্তা, শিক্ষার্থীর অংশগ্রহণ সর্বাধিক হয় 119। যেহেতু বর্তমান আমাদের চাইল্ড সেন্ট্রিক ক্লাসরুম বা চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা, তো যেহেতু শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা, সেখানে শিক্ষার্থীরা অধিক কথা বলবে, সেটাই হবে কারেক্ট আনসার। শিক্ষার্থীরা যেখানে অধিক কথা বলবে সেটাই হচ্ছে উত্তম বাচন প্রক্রিয়া। নেক্সট, তো দেখুন এই প্রশ্নের কারেক্ট আনসার কি হচ্ছে, ভাষা গ্রহণ দক্ষতার নীতি। তার আগে বলে দিই যে 2012 থেকে শুরু করে 2024 পর্যন্ত সমস্ত ক্লাসের পিডিএফ, অর্থাৎ সবগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশন বাংলা ভাষায় 2012 থেকে 2024 পর্যন্ত সবগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশন একটি মাত্র পিডিএফে আপনার জন্য আমরা তৈরি করেছি, যেটা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। সেখানে পেপার 1, পেপার 2, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 সবগুলি আপনাদের থাকবে। সবগুলি প্রিভিয়াস ইয়ার কোয়েশন আপনারা প্র্যাকটিস করতে পারেন। প্রিভিয়াস 12 বছরের 2012 থেকে রিসেন্ট 24 পর্যন্ত লাস্ট যেটা সিটেট হয়েছিল, লাস্ট সিটেট পর্যন্ত আমাদের এই সবগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশন এখানে একটি মাত্র পিডিএফে আপনার জন্য তৈরি করা হচ্ছে। যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই খুব তাড়াতাড়ি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, এখান থেকে সামান্য একটা আপনাদের পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর আপনার মোবাইলে সেটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হয় দেখে নিই। ভাষা গ্রহণ দক্ষতার অর্থ হচ্ছে ভাষার ব্যাকরণগত নিয়মগুলি শেখা, নিয়ম বহির্ভূত বিন্যাসে অসচেতনভাবে ভাষা শেখন, নিয়ম নির্ধারিত বিন্যাসে সচেতনভাবে ভাষা শেখন, আর ভাষা সম্পর্কিত শিখন। তো এখানে দেখুন ভাষা গ্রহণ দক্ষতা, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের কোনো নিয়ম থাকে না, নিয়ম বহির্ভূত, অসচেতনভাবে শিখে নেয়, অসচেতন, কোনো সচেতন না, কী করে যে সে শিখলো সে নিজেই বুঝবে না যে আমি কি করে শিখলাম, দ্যাট ইজ কল ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। আমরা নিবিড় পাঠ বা এক্সটেন্সিভ রিডিং যে পঠন দক্ষতাকে নির্দেশ করে তা হলো, এক্সটেন্সিভ রিডিং যে পঠন দক্ষতাকে নির্দেশ করে তা কি, অর্থাৎ এক্সটেন্সিভ রিডিং কি এবং ইন্টেন্সিভ রিডিং কি। মনোরঞ্জনের জন্য পড়া, সম্পাদনার জন্য পড়া, পাঠটিকে গভীরভাবে বোঝার জন্য পড়া, পাঠটি সম্পর্কে একটা সামগ্রিক ধারণা পাওয়ার জন্য পড়া। তো এক্সটেন্সিভ রিডিং মানে কি, পাঠটিকে গভীরতর রূপে বোঝার জন্য পড়া, খুব ভালোভাবে বোঝার জন্য আমরা পড়ব, দ্যাট ইজ কল এক্সটেন্সিভ রিডিং। নেক্সট, কোনো পাঠ বা টেস্টকে আনুপঙ্খিক তথ্যাবলীর জন্য পড়া, আমরা কিছু তথ্য কালেকশন অনলি ফর ডাটা কালেকশন করব। এটা পাঠ পড়ে হয়তো আমরা এখান থেকে ডাটা খুঁজছি, এটা কোনো একটা বিষয় আমাদেরকে খুঁজতে হবে, জানতে হবে, তো বিষয়টা আমরা এই সম্পূর্ণ পত্রিকার কাগজটা এটা থেকে পড়ে আমরা এই তথ্যটা খুঁজে বের করব। এই যে পড়াটা হচ্ছে কী ধরনের পড়া, ব্যাপক পাঠ মানে এক্সটেন্সিভ, আনন্দ পাঠ না প্রসেস রিডিং না ইন্টেনসিভ রিডিং। কারেক্ট অ্যান্সার কী হবে 107, কারেক্ট অ্যান্সার কমেন্ট বক্স তাড়াতাড়ি করুন ভাই, আমরা অফিসিয়াল আনসার চেক করছি কি রয়েছে অফিসিয়াল আনসারে। ওয়া বহুত বড়িয়া ভাই, কারেক্ট অ্যান্সার কী হবে বলুন তো, সম্পূর্ণ একটা পেপার কাট আমাদের কাছে রয়েছে, পেপার কাটটা আমরা পড়লাম, পড়ে এখান থেকে শুধুমাত্র একটা তথ্য আমরা বের করলাম এবং এই তথ্যটা বের করার জন্য আমরা পড়েছি, দ্যাট ইজ কল নিবিড় পাঠ। ঠিক আছে, খুব ভালো করে পড়েছি যাতে করে মিস না হয় যে টপিকটা, ঠিক আছে না, মিস হলে কিন্তু তথ্যটা পাবো না। লিখন প্রক্রিয়ায় খসড়া বা নকশা প্রণীত ড্রাফটিং করা হয়। লিখন প্রক্রিয়া ড্রাফটিং কখন করা হয়, যখন আমরা লিখব, রাইটিং প্রসেস। রাইটিং প্রসেসে ড্রাফটিং কখন করব, পরিকল্পনার পর, পুনরীক্ষণের পরে, সম্পাদনার পরে না পুনর্লিখনের পরে। আমরা ড্রাফট লেখার সময় ড্রাফট বানানো হয়, লেখারও 5টা বা 6টা স্টেপ রয়েছে, ঠিক আছে, এই 6টা স্টেপে কিন্তু আমাদের লিখনটা সম্পূর্ণ হয়, স্টেপ, প্রত্যেকটা স্টেপ। তো এই ড্রাফটিং তার মধ্যে একটা স্টেপ হচ্ছে ড্রাফটিং। তো ড্রাফটিংটা আমরা প্ল্যানিংয়ের পরে করব না রিভিউর পরে করব না এডিটিংয়ের পরে করব না রিরাইটিংয়ের আগে, অর্থাৎ ড্রাফটিংয়ের ঠিক আগে কি হয়, প্রশ্নটা হচ্ছে যে ড্রাফটিংয়ের ঠিক আগে কি আসবে সেটা আমাদের বসাতে হবে, তাই না। তো এটা কারেক্ট অ্যান্সার হবে প্ল্যানিং। প্রথমে পরিকল্পনা করব, প্ল্যানিং করব, কি লিখবো, প্ল্যানিংয়ের ঠিক পরেই আমাদের কী হবে, একটা ড্রাফটিং হবে, ঠিক আছে।
লিখন প্রক্রিয়ার শেষ ধাপ কি? রাইটিংয়ের যে স্টেজ রয়েছে, এই স্টেজের একদম শেষ ধাপ বা লাস্ট স্টেজটা কি? প্রকাশনা, পাবলিশিং, মাইন্ড চিন্তন বা মাইন্ড ম্যাপিং, ত্বরিত বিকল্প চিন্তা বা বিচার বিবেচনা বা ব্রেনস্টর্মিং যাকে বলা হয়, বা রিভিউ। তো রাইটিং স্কিল বা রাইটিং প্রসেসের একদম লাস্ট স্টেপটা কী হবে? কমেন্ট করুন তো তাড়াতাড়ি ভাই, কী হতে পারে? বড়িয়া কোয়েশ্চেন, মজাদার কোয়েশ্চেন ভাই। এই ধরনের প্রশ্ন পাবেন ভাই আপনারা এক্সামে, কারণ অনলাইন কোয়েশ্চেন পেপার অনেক রিপিট হয়। আমরা দেখেছি 22-এর প্রশ্ন 23-এ এসেছে 1-2টা, 24-এ এসেছে 1-2টা। তো এইবারে যে এক্সামে আসবে না সেটা কোনো কথা নয়। লিখন প্রক্রিয়ার শেষ ধাপ কি? লিখন প্রক্রিয়ার একদম লাস্ট কি? লাস্ট হচ্ছে কি? প্রকাশনা বা পাবলিশিং। ঠিক আছে, পাবলিশ করে দিলাম তো শেষ, আর কি করব? আমি একটা বই লিখলাম, লেখা স্টার্ট করলাম, এখান থেকে স্টার্ট করতে করতে সবার শেষে লেখাটা শেষ করে আমি কি করলাম? পাবলিশ করে দিলাম, লেখাটা শেষ হয়ে গেল, তারপর কি আর কিছু বাকি আছে? না। মুক্ত লিখন বা ফ্রি রাইটিং হচ্ছে, ফ্রি রাইটিং কি? মুক্ত লিখন বা ফ্রি রাইটিং মানে কি? যে কোনো উৎস থেকে ঋণ নিয়ে লেখা, কবিতা হয়ে ওঠা লেখা, নিয়মবিধির তোয়াক্কা না করে যা মনে আসে তা লেখা, কোনো কিছু না জেনে আনুপাঙ্কিক হিসাব লেখা বা জার্নালে আনুপাঙ্কিক হিসাব লেখা। তো মুক্ত লিখন বা ফ্রি রাইটিং শব্দের অর্থ কি? ফ্রি। ফ্রি মানে কোনো বাধা নিষেধ নাই, যা মনে আসে তা লেখো, দ্যাট ইজ কল নিয়মবিধির তোয়াক্কা না করে মনে যা আসে তা লেখা। শিক্ষিকা অর্থবোধের পরিবর্তে বাক্যের বিন্যাসগুলি মনে রাখার উপর জোর দিচ্ছেন। এখানে তিনি কি অনুসরণ করছেন? শিক্ষিকা অর্থবোধের পরিবর্তে বাক্যের বিন্যাসগুলি মনে রাখার উপর জোর দিচ্ছেন। এখানে তিনি কি অনুসরণ করছেন? শিক্ষিকা অর্থবোধ, তিনি বলছেন না অর্থ দরকার নেই, আমার বাক্যের বিন্যাসগুলো যদি মনে রাখে তো যে সাফিসিয়েন্ট। এখানে তিনি কোন পদ্ধতি অনুসরণ করছেন? ব্যাকরণ, অনুবাদ, যোগাযোগ পন্থা, প্রত্যক্ষ না গঠনমূলক? আমরা দেখতেই পাচ্ছি এখানে স্ট্রাকচারাল অ্যাপ্রোচ ফলো করা হয়েছে। কারণ বাক্যের বিন্যাস, বাক্য কীভাবে গঠন হয়, প্রথমে সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব, এটা যদি তার মনে থাকে তখনই একটা ছাত্র সাফিসিয়েন্ট অ্যাকর্ডিং টু শিক্ষিকা। এই যে পদ্ধতি, এটা হচ্ছে স্ট্রাকচারাল অ্যাপ্রোচ। বাক্যের গঠনগত পদ্ধতি সম্পর্কে তিনি সচেতন। নেক্সট, ভাষার ক্ষুদ্রতম একক কি? বড়িয়া কোয়েশন ভাই। ভাষার ক্ষুদ্রতম একক কি? মরফিউম, সিমেন্টিক, ফনিম না সেন্টেক্স? এই কোয়েশনটা আমাদের ইংলিশ প্যাডাগজিতেও কিন্তু আসে। দ্য স্মলেস্ট ইউনিট অফ ল্যাঙ্গুয়েজ, দ্য স্মলেস্ট মিনিংফুল ইউনিট অফ এ ল্যাঙ্গুয়েজ। মিনিংফুল একটা থাকবে, কারণ অর্থপূর্ণ রয়েছে, তাই না ভাই? তো ইংলিশ প্যাডাগজিতেও কিন্তু আমরা প্রশ্ন পাই। তো দেখুন কারেক্ট আনসার কী হবে বলুন তো, কী হতে পারে? 112 কী হবে? এটা হবে ফনিম। ক্ষুদ্রতম উচ্চারণ, ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক হচ্ছে কি আমাদের? ফনিম। একজন শিক্ষিকা মনে করেন যে অন্যান্য দক্ষতা বা সামর্থ্য অর্জনের মতো মানুষ ভাষাও শেখে অভিজ্ঞতার মাধ্যমে। এ ব্যাপারে তিনি কোন তাত্ত্বিকের সঙ্গে একমত হচ্ছেন? অর্থাৎ কোন তাত্ত্বিক একথা বলেছেন? আমরা ডাইরেক্টলি একথা বলতে পারি, প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে, তো আমরা ডাইরেক্ট একথা বলতে পারি যে কোন তাত্ত্বিক বা কোন সাইকোলজিস্ট বলেছেন যে অন্যান্য দক্ষতা ও সামর্থ্য অর্জনের মতো মানুষ ভাষাও শেখে অভিজ্ঞতার মাধ্যমে, বা মানুষ ভাষা অভিজ্ঞতার মাধ্যমে শিখে, কথাটা কে বলেছেন? এই ধরনের প্রশ্ন আসতে পারে। পিয়াগেট, চমস্কি, স্কিনার বা ভাইগোটস্কি? 113 কি হবে কারেক্ট আনসার? আরে ভাই স্কিনার কি বলেছেন? ভুলভাল কেন উত্তর দিয়েছেন? স্কিনার কথাটা বলেছিলেন যে মানুষ ভাষা শেখে কিসের মাধ্যমে? অভিজ্ঞতার মাধ্যমে। বড়িয়া ভাই। শিশুদের সঙ্গে সরল ভাষায় অর্থাৎ সিম্পল স্পিচ, উচ্চ স্বরাগম অর্থাৎ হাই পিচ এবং স্বরের উত্থান পতন সহকারে কথা বলা কিসের দৃষ্টান্ত? শিশুদের সঙ্গে আমরা অনেক সময় সহজ ভাষায় কথা বললাম, কোনো কোনো সময় উচ্চস্বরে কথা বললাম, আবার কোনো কোনো সময় উচ্চ নিচ্চ স্বর মিলিয়ে কথা বললাম। এই যে কথা বললাম সেটা কিসের দৃষ্টান্ত? অতি সাধারণীকরণ, ভাষাতাত্ত্বিক কথন, বেলিং বা বালভাস বা বাবলিং যাকে বলা হয়, তারপর শিশু পরিচালিত কথন, চাইল্ড ডাইরেক্টেড স্পিচ।
এটা কারেক্ট আনসার হচ্ছে চাইল্ড ডাইরেক্টেড স্পিচ, শিশু পরিচালিত কথন। শিশুদের পরিচালনা করতে গেলে কখনো কখনো খুব নরম স্বরে কথা বলতে হয়, কখনো কখনো মিডিয়াম স্বরে কথা বলতে হয়, কখনো কখনো যখন শিশুরা কথার অবাধ্য হয়ে যাচ্ছে আর কন্ট্রোল করা যাচ্ছে না, তখন একটু হাই স্পিচে কথা বলতে হয়। ব্যাপার বুঝতে পারছেন? দ্যাট ইজ কল্ড চাইল্ড ডাইরেক্টেড স্পিচ। ওয়াও, আবার চলে আসলো শিক্ষণ অক্ষমতা। যে শিক্ষণ অক্ষমতা লার্নিং ডিসেবিলিটি থাকিলে ভাষার ধ্বনিগুলি শনাক্ত করতে অসুবিধা হয় বলে পঠন সমস্যা দেখা দেয়, তাকে কি বলে? পঠন সমস্যা। দেখুন, প্রশ্ন যতই ঘুরিয়ে ফিরে দেখ না কেন, প্রশ্নের মধ্যখানে কিন্তু একটা ইঙ্গিত আমাদের দিয়ে দেয়। প্রশ্ন যতই ঘুরিয়ে ফিরিয়ে দেখ না কেন বাবা, কিন্তু তার মধ্যে কিন্তু একটা ইঙ্গিত আমাদের দিয়ে দেয়, যে ইঙ্গিতের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যে কারেক্ট আনসার কী হবে। ভাই, আমরাও শিখে গেছি ভাই, তারা জানে না। দেখুন এখানে, দেখুন কি বলেছে, লার্নিং ডিসেবিলিটি থাকলেও ভাষার ধ্বনিগুলি শনাক্ত করতে অসুবিধা হয়, এইসব অনেক কথা বলেছে, আমরা কিচ্ছু জানবো না। এখানে শুধু দেখবো পঠন সমস্যা দেখা দেয়, পঠন সমস্যা, রিডিং। তো রিডিং প্রবলেম হলে কী হয়? ডিসলেক্সিয়া। আমরা অনেক শিখেছি ভাই, ডিসলেক্সিয়া কোথায় আছে খুঁজে নাও। অপশন নাম্বার 3, অপশন নাম্বার 3 ডিসলেক্সিয়া। যদি সেখানে বলতো এই সব সমস্যা সমাধান করে তার লিখনের সমস্যা দেখা দেয়, দ্যাট ইজ কল্ড রাইটিং। রাইটিং হলে কী হবে? ডিসগ্রাফিয়া। ডিসগ্রাফিয়া। এখানে তার ম্যাথসের গাণিতিক সমস্যা দেখা যাচ্ছে, যোগ বিয়োগ পূরণ ভাগ করতে পারছে না, গাণিতিক সমস্যা দেখা যায়। ডিসক্যালকুলিয়া, ক্যালকুলেটর থেকে ক্যালকুলিয়া, ভেরি সিম্পল। ভাষাগত সমস্যা, দ্যাট ইজ কল্ড অ্যাফাজিয়া। 4টা কমপ্লিট। দ্যাট ইজ কল্ড কনসেপ্ট ইজ ক্লিয়ার, কনসেপ্ট ইজ দ্য মোস্ট পাওয়ার। ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থীর উচ্চারণে ভুল হয়। ওয়াও, বড়িয়া। ক্লাস 6-এ পড়ে কিন্তু তার উচ্চারণে ভুল হয় ভাই, এবার আপনি কী করবেন? এই দেখুন, শিক্ষিকা তাকে এ ব্যাপারে সাহায্য করতে পারেন। কিভাবে? একজন শিক্ষিকা, আপনি কি করবেন? ধরে নিন আপনি একজন শিক্ষিকা ভাই, আপনাকে বলছি, আপনি ভিডিও দেখছেন, আরে ভাই আপনাকে বলছে, ওই যে আপনি যে দেখছেন যে আমার ক্লাসটা, আপনাকে বলছি, আপনি একজন ধরে নিন, আপনি একজন শিক্ষক ধরে নিন, ক্লাস 6-এর, আপনি ক্লাসে গেছেন, ক্লাস 6-এর একজন ছাত্র কিন্তু ভুল করছে উচ্চারণ করতে, তো আপনি কি করবেন বলুন তো? কমেন্ট করুন না। কি 1 2 3 4 কী হলো 116, কী করবেন আপনি? আপনি আপনার মত কমেন্ট করুন। দেখুন অপশনে কী দিয়েছে দেখি। তার মা বাবাকে ডেকে অভিযোগ জানাবেন। প্রথমে তার মা বাবাকে ডেকে আনবেন, তোমার ছেলে তোমার মেয়ে বানান ভুল করছে, উচ্চারণ ভুল করছে, বাড়িতে ঠিকঠাক করুন, এভাবে তার মা বাবাকে গরম দেবেন। নাম্বার 1। নাম্বার 2, ভুল করার সময় তাকে এখানে ভুল হয়েছে চপ, এটা তারপর আপনাকে সংশোধন করে দেবেন। তারপর কি করবেন? তার বলা শেষ হলে, তার কথা বলাটা শেষ হলে তাকে বলবেন, তোর কথাটা শেষ তো এবারে এখানে এই শব্দটা হবে না, এটার উচ্চারণ ওই জিনিসটা হবে। আপনি তাকে সঠিক উচ্চারণটা তাকে শুনিয়ে দেবেন আফটার কমপ্লিট হিজ স্পিচ অর হিজ রেসিটেশন। তার কবিতা বা তার গল্প বা তার যা কিছু বলার, তা বলার শেষ হওয়ার পর আপনি তাকে বলবেন, মধ্যেখানে তাকে ডিস্টার্ব দেবেন না। আরেকটা হচ্ছে 4 নম্বর কি, সঠিক উচ্চারণটির পুনরাবৃত্তি করবেন। তো কারেক্ট আনসার কী হবে? অ্যাকর্ডিং টু ইউ, আপনি যে আমার ভিডিও দেখছেন, আপনাকে বারবার বলছি, অ্যাকর্ডিং টু ইউ কারেক্ট আনসার কী হবে? 1 2 3 4 কমেন্ট করুন। 116 কারেক্ট আনসার কী হবে ভাই? ফাটাফাটি কারেক্ট আনসার চাই। প্রথম, মা বাবাকে ডেকে অভিযোগ জানাবেন না, সঠিক উচ্চারণে পুনরাবৃত্তি করবেন না, ভুল করার সময় তাকে থামতে দেবেন না। নিয়ম হচ্ছে, ছাত্ররা যখনই ভুল করবে, যে কোনো ব্যাপারে ভুল করবে, সেটা আপনার রিডিং হোক, স্পিকিং হোক, রাইটিং হোক বা লিসেনিং হোক, যে কোনোটাতে ভুল করুক, আপনি তাকে ডাইরেক্ট আপনি তৎক্ষণাৎ তাকে বলবেন না, আফটার কমপ্লিট দিস টাস্ক, তার কাজটা শেষ হওয়ার পর আপনি তাকে বলবেন যে তোমার ওই জায়গাটাতে ভুল হয়েছে, বা তুমি যে উচ্চারণ করেছিলে ওই উচ্চারণটা, ওই শব্দটা তোমার ভুল হয়েছে, ওটাকে শুদ্ধভাবে এইভাবে হবে। লেখার সময় যদি হয়, তো দেখো তুমি এই বানানটা এইভাবে লিখেছো, এটা এইভাবে নয়, এটা শুদ্ধ বানান এটা হবে, শুদ্ধ বানান এটা হবে, শুদ্ধ বানান এটা, আফটার কমপ্লিটিং হিজ রাইটিং। নেক্সট, শিশুর ভাষা শিক্ষার ক্ষেত্রে মুদ্রণ সমৃদ্ধ পরিবেশকে হিতকর বা লাভদায়ক মনে করা হয়। ওই পরিবেশ তৈরির একটি সর্বোৎকৃষ্ট উদাহরণ হচ্ছে, শিশুর ভাষা শিক্ষার ক্ষেত্রে মুদ্রণ সমৃদ্ধ পরিবেশকে আমরা হিতকর বা লাভদায়ক বলে মনে করি। আমরা মনে করি কি, যে মুদ্রণ যে সমৃদ্ধ পরিবেশ আছে এটা খুব লাভদায়ক। ওই পরিবেশ তৈরির জন্য একটা সর্বোৎকৃষ্ট উদাহরণ কি দেখি তো, শিশুদের মুদ্রিত পাঠ্যপুস্তক প্রদান করা,
শ্রেণীকক্ষ ও স্কুলের দেওয়ালগুলিতে কৌতূহল, উদ্দীপক, গল্প, কবিতা, শিশু সম্পর্কিত তথ্যাবলী সেটে রাখা। শিক্ষক শিক্ষিকাদের মুদ্রিত কর্মবিধি বা ম্যানুয়াল, হ্যান্ডবুক, গাইডবুক প্রদান করা। শিশুদের অঙ্গুলি মুদ্রণ বা থাম্ব প্রিন্টিং, স্ক্রিন প্রিন্টিং, অন্যান্য মুদ্রণ কার্যের মতো সৃজনশীল কার্যাবলীর সুযোগ প্রদান করা। 117 কারেক্ট আনসার কী হবে? দেখুন, আমাদের মুদ্রা কথা হচ্ছে শিশুরা শিখবে কি করে, এটা হচ্ছে মুদ্রা কথা। শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদের হাতে কর্মপ্রীতি ম্যানুয়াল বই দিয়ে দিলাম, হ্যান্ডবুক দিয়ে দিলাম, গাইডবুক দিয়ে দিলাম। শিক্ষক শিক্ষিকা কী করলেন? ঘরে নিয়ে চলে গেলেন। ইচ্ছা হলে একবার পড়লেন, না হলে পড়লেন না, তিনি ঘরে রেখে দিলেন। শিশুরা কী শিখলো? কিচ্ছু শিখলো না। শিশুদের অঙ্গুলি মুদ্রণ, থাম্ব প্রিন্টিং, স্ক্রিন প্রিন্টিং এইগুলো দিয়ে দিলাম, সেটা কোনো কিছু লাভ হলো না। শিশুরা মুদ্রিত পাঠ্যপুস্তক প্রদান করলাম, সরকার থেকে বই সাপ্লাই দিয়েছে, আমরা কি করলাম? স্কুলে এসে বই ডিস্ট্রিবিউট করে দিলাম। বুক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম ইজ কমপ্লিটেড অল ওভার। ফটো আমরা স্ন্যাপ করে রেখে দিলাম যে আমরা বই ডিস্ট্রিবিউট করে দিয়েছি। শিশুদের শিক্ষা কোথায় হলো? শিক্ষা হলো না, ক্যান্সেল। তো শিশুদের শিক্ষা 4টা অপশন থেকে কখন হবে? যদি শ্রেণীকক্ষ বা স্কুলের দেওয়ালে যদি কিছু গল্প, যদি কিছু কবিতা, বা যদি কিছু ABCD, যদি কোনো আপেল, যদি কোনো কলা, যদি কোনো 1 2 3 4 এই ধরনের যদি কিছু লেখা থাকে, তখন ওই জিনিসগুলো দেখে দেখে শিশুরা কিন্তু অনেক কিছু শিখতে পারে। দ্যাট ইজ কল অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। নিপুণ ভারত নিপুণ আসাম FLN মিশন, বহুত বড়িয়া ভাই একটা কনসেপ্ট। এই কনসেপ্ট কিন্তু এবার নতুন 2-3 বছর থেকে 2022 থেকে আমরা দেখতে পাচ্ছি। 2022-এ, 2023-এ এবং লাস্ট যে 2023-24-এর যে পরীক্ষা হয়েছিল, এই 24-এর জানুয়ারি মাসের যে পরীক্ষা, এই পরীক্ষাতেও কিন্তু আমাদের এই FLN নিপুণ আসাম থেকে প্রশ্ন এসেছিল। এইবারও আমাদের FLN নিপুণ আসাম থেকে প্রশ্ন আসবে, আপনারা ভালো করে দেখবেন এই টপিকটা। নিপুণ ভারত মিশন কার্যাবলী অনুযায়ী প্রত্যেকটা রাজ্যকেই FLN-এর শিকন লক্ষ্য আবশ্যক রূপে পূরণ করতে হবে। প্রথম শ্রেণীতে অনুধাবন সহকারে পঠনের লক্ষ্য হলো। আর একটা কথা, এই সবগুলা ক্লাসের PDF তথা 2012 থেকে শুরু করে 2024 ইংরেজির পেপার 1, পেপার 2, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 যাই হোক না কেন, সবগুলা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন অফিসিয়াল আনসার কি সহ ডাউনলোড করতে চাইলে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পাবেন, লিঙ্কে গিয়ে আপনি ক্লিক করে দিন। এখান থেকে আপনি সেই বইটা ডাউনলোড করে নিতে পারবেন। কিছু সামান্য পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার পর আপনার ইমেল বা জিমেলে আপনি চেক করবেন, এখানে আপনার PDF ফাইল ডাউনলোড হয়ে যাবে। আর যদি ডাউনলোড হতে তবুও প্রবলেম হয়, অবশ্যই সহজ গুরুর আপনারা কমেন্ট করবেন। কমেন্টে আমরা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে আমি আপনাদের পাঠিয়ে দেব। কোনো সমস্যা প্রবলেম হবে না, আমি রয়েছি আপনাদের সঙ্গে, টেনশনের কোনো ব্যাপার নেই। আপনারা শুধুমাত্র ভালোভাবে একটু প্র্যাকটিস করুন, এক্সামটা যাতে একটা ভালো নম্বর ক্র্যাক করতে পারেন এইবার, এই প্রত্যাশা রাখবেন, কারণ সময় কিছুটা রয়েছে তুলনামূলকভাবে। দেখুন, তো এই নিপুণ আসাম বা FLN-এর মতে প্রথম শ্রেণীতে অনুধাবন সহকারে পঠনের লক্ষ্য কী? বয়স অনুপাতে নির্ধারিত অপঠিত আননোন টেক্সট থেকে 4-5টি সহজ শব্দ সম্বলিত ছোট ছোট বাক্য পড়তে পারা। ইট ইজ দ্য রাইট আনসার। নেক্সট, কোনো পরীক্ষার উদ্দেশ্যে একটি বিষয় পড়ার জন্য কোন পঠন কৌশলটি অবলম্বন করা হয়? কোনো পরীক্ষার উদ্দেশ্যে একটি বিষয় পড়ার জন্য কোন পঠন কৌশলটি অবলম্বন করা হবে? ব্যাপক পাঠ, নিবিষ্ট পাঠ বা খুঁটিয়ে পড়া স্ক্যানিং, অনুপঙ্কিক পাঠ, চক বোলানো, না সামগ্রিক পাঠ, না স্কিমিং? 119। পরীক্ষার জন্য পড়বেন মানে কি? পরীক্ষার উদ্দেশ্যে একটা বিষয়ে পড়বেন মানে কি আপনি ভালো করে পড়বেন না? আপনি সিটের দিচ্ছেন, ধরে নিন আপনি সিটের দিবেন, এবার আপনি সিটের দিচ্ছেন, আপনি কি ভালো করে পড়বেন না উপরে উপরে পড়ে যাবেন? উপরে পড়ে যাবেন না একদম খুঁটিনাটি একদম প্রত্যেকটা টপিক ঝালাই মালাই করবেন? নিশ্চয়ই ঝালাই মালাই করবেন, তার মানে কি স্ক্যান করবেন, প্রত্যেকটা বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে পড়বেন। দ্যাট ইজ কল অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। এই দেখুন অফিসিয়াল আনসার কি রয়েছে, আপনার আনসার কি দেখে আপনার জন্য ক্লাস প্রোভাইড করছি। শুধু অনলাইন নয়, 2022-এর অনেকগুলো পেপার আছে, তাছাড়া 2012, 13, 14, 16, 18 অর্থাৎ একদম 2012 থেকে শুরু করে 24 পর্যন্ত, 21, 22, 23, 24, 19 সবগুলো কোয়েশ্চেন পেপার এখানে আপনারা একটি মাত্র PDF পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশনে ক্লিক করে ডাউনলোড করে নিন, এটা লিঙ্ক পাবেন। কোনো পরীক্ষার উদ্দেশ্যে একটি বিষয় পড়া, আচ্ছা এটা তো হয়ে গেল ভাই। 120 দেখি,
শিক্ষিকা তার শিক্ষার্থীদের লিখন সামর্থ্যের উন্নতি যাচাই করতে চান। শিক্ষিকা তার শিক্ষার্থীর কী করতে চাইলেন? তিনি লিখন সামর্থ্যের উন্নতি যাচাই করতে চাইলেন। এ ব্যাপারে কোনটি তার সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হবে? শিক্ষিকা তার শিক্ষার্থীদের লিখন সামর্থ্যের উন্নতি যাচাই করতে চাইলেন, যে আমার সেই শিশুটির লিখন সামর্থ্য যাচাই হচ্ছে কিনা না আমরা একটু দেখে নিই। তো এক্ষেত্রে তিনি কী করবেন? সাক্ষাৎকার করবেন, রুবিক্স করবেন, পোর্টফোলিও করবেন, আত্মমূল্যায়ন করবেন। 120। এক্ষেত্রে কারেক্ট আনসার কি? পোর্টফোলিও হবে কারেক্ট আনসার। ঠিক আছে, তো পরবর্তী ক্লাসে আবার কথা বলবো। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, ধন্যবাদ।